ইতিমধ্যে জেনেছেন যে আজকে ঢাকা ৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী 11 দলের প্রার্থী জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হাবিবুল্লাহ মহান কলেজে সেখানে একটি অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন। সেই অনুষ্ঠানে যাওয়ার পরে তাকে সেখানে বাধা দেওয়া হয় এবং জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এবং 11 দলের যারা নেতাকর্মী ছিলেন তার সাথে তাদেরকে ইট পাটকেল ডিম সহ তাদের উপরে আক্রমণ করা হয়। আপনারা এর আগে জেনেছেন যে গতকাল ঢাকা 18 আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব তার এবং তার সাথে যারা 11 দলের কর্মীরা ছিলেন নেতাকর্মীরা ছিলেন তাদের উপরে হামলা করে বিএনপি নেতাকর্মীরা। আজকে ঢাকা ৮ আসনেও একই চিত্র। এছাড়া আপনারা দেখবেন গত কয়েকদিনে প্রায় 6 থেকে 7টি জেলায় মহিলা জামাতের যারা বোনেরা রয়েছেন যারা নির্বাচনী প্রচারণা কার্যক্রম করতেছেন তাদের উপরে হামলা করা হয়েছে দেশের বিভিন্ন জেলায়। আমরা এই সকল হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদেরকে আজকে নির্বাচনের যে সামগ্রিক পরিবেশ সেই পরিবেশ নিয়ে আমাদেরকে উদ্বেগ জানাতেই হচ্ছে এবং নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। একটি দল একটি জোটকে তারা বিশেষ সুবিধা দিচ্ছে, তারা আচরণ বিধি ভেঙে তাদের ইচ্ছা মতো তারা প্রচারণা করতেছে। অন্যদিকে আমাদের যে ঐক্যবদ্ধ বাংলাদেশের জোটের যারা প্রার্থী রয়েছে নেতাকর্মী রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় টার্গেট করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এটা স্পষ্টই লেভেল প্লেইং ফিল্ড যে নাই মাঠে, এটা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তবে দুঃখের বিষয় এই ঢাকা ৮ আসন একটি বিশেষ আসন। শরীফ ওসমান হাদী এই আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এবং শরীফ ওসমান হাদীর গায়েও ডিম মারা হয়েছিল, তাকেও নানাভাবে বাধা দেওয়া হয়েছিল। অনেক বাধার কথা তিনি মিডিয়াতে জনসম্মুখে আনেন নাই এবং অবশেষে তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল এই ৮ আসনে। আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা গণতন্ত্রের দিকে আমাদের যাওয়ার কথা ছিল। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকবে, সেখানে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এনসিপির তরুণ প্রার্থীদেরকে টার্গেট করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমাদের বড়দের মায়েদের যারা আমাদের নির্বাচনের পক্ষে কাজ করে যাচ্ছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে, কারণ তারা বুঝে গেছে পুরো বাংলাদেশের তরুণ সমাজ, পুরো বাংলাদেশের নারী সমাজ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে গেছে। তারা ভয় পাচ্ছে বাংলাদেশের তরুণদেরকে, তারা ভয় পাচ্ছে বাংলাদেশের নারীদেরকে, কারণ তারা নারীদেরকে টার্গেট করছে, নারীদেরকে আক্রমণ করছে এবং যারা তরুণ প্রার্থী রয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিশেষত যারা এনসিপি তাদেরকে তারা টার্গেট করে আক্রমণ করছে। মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, উনি বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ, কিন্তু রাজনীতির মাঠে আজকে আমরা এক অন্যের প্রতিদ্বন্দ্বী। কিন্তু কথা ছিল বাংলাদেশে আমরা এই প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় পরিণত করব না। মির্জা আব্বাস সাহেবও কোনো ভুল ত্রুটি উঠবে না, কোনো সমালোচনা উঠবে না, ওনার সমালোচনা করা যাবে না। এই ঢাকা শহরে এমন কোন নিয়ম, এমন কোন আইন জারি হয় নাই। আর আমরা গণঅভ্যুত্থান করে আসা মানুষ, শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি, আর এই মির্জা আব্বাস তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না। সব ভয়ভীতি দিকে আমাদেরকে আটকাবে ভেবে থাকেন, এটা তিনি অত্যন্ত ভুল করছেন এবং উনি বোঝেন নাই তিনি আজকে কি অপরাধটা করে ফেলছেন। মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি, আমরা ওই ঢাকা শহরে বড় হয়েছি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং 30 টাকা দিয়ে বলছিলেন আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো। ওইখান থেকে তার রাজনীতির যাত্রা বিএনপির সাথে। সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি করছেন। এই সাম্রাজ্য কিভাবে হয়েছে এই বাংলাদেশের মানুষ জানে, ঢাকা শহরের মানুষ সেটা জানে। ডিম নিক্ষেপ শুরু করে তখন প্রশাসনের পুলিশ বাহিনী আসে। প্রশাসনের পুলিশ বাহিনী যখন এখানে আমাদেরকে জানালো যে আমরা আপনাদের প্রোটেকশনের জন্য এসেছি, কিন্তু পুলিশের সামনেই আমাদের যারা ভাইরা রয়েছে ভাইদের উপরে তারা উপদ্রব করে হামলা করা শুরু করলো। ইল ঘুষি লাঠি দিয়ে তারা আঘাত শুরু করলো এবং সবার উপরে হলো ডিম নিক্ষেপ শুরু করলো। কারো জামা ধরে টান দিল এবং সবাই বললো মির্জা আব্বাসের স্লোগান দিল।
আমি ঢাকা ৮ আসন এবং বাংলাদেশের কাছে আজকে একটি বিচার রাখতে চাই। আমি সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমার একটা কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টের জায়গাটা হলো যারা 2012 আমাদের শহীদ হয়েছেন তারা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছেন। আমার সুযোগ ছিল যে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর সাথে টাকা পয়সা বসে নিয়ে যেইভাবে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে একজন এমপি প্রার্থী ইলেকশন করে সেইভাবে যাওয়া। কিন্তু যখন আমি ক্যাম্পেইন শুরু করেছিলাম সবাই আমাকে একটি কথা বলেছে, এটা শহীদ ওসমান হাদি ভাইয়ের পবিত্র আসন, এই আসনে আপনি দুর্নীতি চাঁদাবাজি কোন জিনিসের সাথে ইনভলভ হতে পারবেন না এবং হাদি ভাই যেভাবে ক্যাম্পেইন করেছে ওইভাবে ক্যাম্পেইন করতে হবে। এই জন্য হলো আমি মসজিদে ফজর থেকে আসা পর্যন্ত মসজিদ ভিত্তিক কার্যক্রম শুরু করি এবং আজকে একটা কলেজে গিয়েছিলাম, সেখানে টিচারদের সাথে কথা হয়েছে। আমরা বলেছিলাম এই ভোট পবিত্র আমানত আপনাদের রক্ষা করতে হবে। কিন্তু যখন হাবিবুল্লাহ বাজারে গিয়েছিলাম আমরা আগে শুনেছিলাম হাবিবুল্লাহ প্রিন্সিপাল যিনি আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত এবং সেখানে প্রশ্ন বাণিজ্য হয়ে থাকে, সন্ত্রাসী কার্যক্রম অনেক আগ থেকেই চলে এবং সেই গভর্নিং বডি হলো মির্জা আব্বাস সাহেব বসিয়েছেন। তাহলে আজকে পুরো বাংলাদেশের কাছে এই যে আমাদের উপর সন্ত্রাসী হামলা হলো, ছাত্র দলের যারা হামলা করলো সন্ত্রাসী হামলা আমাদের উপরে, মির্জা আব্বাসের যে বাহিনী, আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম এবং 12 তারিখে আপনারা ভোটের মাধ্যমে সন্ত্রাসী যে হামলা এবং সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশে প্রত্যেক জায়গায় হামলা করে বেড়াচ্ছে এটার বিচার করবেন। 1 নম্বর। 2 নম্বর, যারা তারেক রহমানের সিদ্ধান্ত নিতে হবে ওনার দলে কি উনি সন্ত্রাসীদের বুঝবেন লাগবেন নাকি তাদেরকে বহিষ্কার করবেন। আমি তারেক রহমানকে অনুরোধ করব মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য। আরেকটি বিষয় আমি বলবো, আজকে বেগম জিয়ার সাথে আমি পার্সোনালি আগে দেখা করেছিলাম, উনি আমাদেরকে দোয়া দিয়েছিলেন। উনি একটি কথা বলেছিলেন, তোমরা আছো, আমি তো বাংলাদেশটা হয়তো দেখে যেতে পারবো না, আমি অসুস্থ, তোমরা বাংলাদেশটা ঠিক রাখিও। উনি আমাদেরকে এই কথাটা বলেছিলেন। আজকে যদি খালেদা জিয়া জীবিত থাকতো তাহলে উনিও লজ্জা পেত আজকে বিএনপি এবং ছাত্র দলের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে। আমি আপনাদের কাছে আমি কিছু বলবো না, আমি ঢাকা ৮ আসনের ভাই এবং বোন এবং বাংলাদেশের সকল মানুষের কাছে বিচারটা রেখে গেলাম। মির্জা আব্বাসের যে সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে, গ্যাংস্টারবাজি করে, এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে। এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের খাতে আমি ওনার বিচারের ভার দিলাম। শহীদ ওসমান হাদি ভাই বলেছিল যে ওনার বিচারের কথা, আজকে যদি ওনার বিচার হতো তাহলে এই ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ড তারা করতে পারতো না।